চলে আসছি প্রথমেই আমাদের মৌখিক উৎস। মৌখিক উৎসই এতদিন আমরা পড়ে এসেছি। জনশ্রুতি, স্মৃতিকথা, লোককথা, কিংবদন্তি, এগুলো সব মৌখিক উৎস। এখান থেকে আমরা ইতিহাস জানতে পারি। তাহলে প্রশ্ন আসছে, স্যার আপনি যে বললেন যে এগুলো সঙ্গে কল্পনা মিশে আছে, কিন্তু ঐতিহাসিক ধারণা পাওয়া যায়। উদাহরণ দিয়েছি, যেমন মহাভারতের কৌরবদের রাজসভায় পাশা খেলার ঘটনা আছে। পাশা খেলার ঘটনাটা কি ইতিহাস? না, পাশা খেলার ঘটনাটা কিন্তু ইতিহাস নয়। কিন্তু এই পাশা খেলার ঘটনা থেকে বা সমগ্র মহাভারত থেকে তৎকালীন ভারতীয় সমাজের রাজনীতি, কূটনীতি, সমাজ বা সমাজনীতি পরিষ্কার কিন্তু বুঝতে পারা যায়। কূটনীতি কি যদি প্রশ্ন হয়, না, কূটনীতি এটাই হচ্ছে যে পাশা খেলার মাধ্যমে বিনা যুদ্ধে একজন সম্রাটের সাম্রাজ্য কেড়ে নেওয়া যায়, এটাই কূটনীতি। সামাজিক অবস্থা কিরকম, না স্ত্রী জাতির সামাজিক অবস্থা খুব একটা ভালো ছিল না। না হলে একজন স্ত্রীকে পাশা খেলার পণ হিসেবে বা বাজি রেখে পাশাটা খেলা যেত না। তাহলে কূটনীতি বোঝা যাচ্ছে, সামাজিক রীতিনীতি বোঝা যাচ্ছে, সমাজে স্ত্রী জাতির অবস্থা কিরকম বোঝা যাচ্ছে। এইটাই ইতিহাস। মৌখিক উৎস থেকে এইটাই জানতে পারা যায়। রাজা রাজাদের নাম জানতে পারা যায়, রামচন্দ্রের নাম জানতে পারা যায়, কৃষ্ণের নাম জানতে পারা যায়, বশিষ্ঠের নাম জানতে পারা যায়, তিনি রাজা নন কিন্তু কুলগুরু, তার নাম জানতে পারা যায়। দ্বিতীয় উৎস হচ্ছে ছবি ভিত্তিক উৎস। ছবি ভিত্তিক উৎস যেমন ধরা যাক বিভিন্ন নকশা, সেখান থেকে ঐতিহাসিক যে ঘটনাটা লিখছেন তার ইতিহাস জানতে পারা যায়। মানচিত্র, বিভিন্ন চিত্রকলা, রাজা রাজাদের ছবি, সেখান থেকে কিন্তু ইতিহাস জানতে পারা যায়। তারা দেখতে কেমন ছিলেন, তারা কিভাবে কোন স্থাপত্য কিভাবে তৈরি করেছিলেন। উদাহরণ হিসেবে বলতে পারি তাজমহলের নাম। তাজমহল দূর থেকে একরকম দেখতে, কাছ থেকে আর একরকম দেখতে। তাজমহল গোটাটাই আমাদের অপটিক সায়েন্স, দৃশ্য বিজ্ঞানের উপর নির্মিত। এগুলো তাজমহল দেখলে বুঝতে পারে, অপূর্ব নিদর্শন। তার সেটা দেখতে কেমন, যে যায়নি সে ছবি দেখে সেটা বুঝতে পারে। ঐতিহাসিক তার ছবিটা তুলে দেন। তৃতীয়ত হচ্ছে প্রত্নতাত্ত্বিক উৎস। প্রত্নতাত্ত্বিক উৎস যেমন আদিম মানব সমাজের হাড়গোড়, মাটি খুঁড়ে যেগুলো বেরোয়, জীবাশ্ম, পুরাতন যুগের বিভিন্ন অস্ত্রশস্ত্র, আদিম মানুষের ব্যবহার করা বিভিন্ন ধরনের গৃহস্থলীর সামগ্রী, প্রাচীন মুদ্রা, লিপি, এগুলো হচ্ছে প্রত্নতাত্ত্বিক উৎস। লিখিত বিবরণমূলক উৎস চতুর্থত, যেমন বিভিন্ন দলিল, বিভিন্ন রাজা বা সম্রাটের আদেশনামা, এখনকার যুগের বিভিন্ন সংবাদপত্র, সাময়িক পত্র, পুস্তিকা, চুক্তি, বিভিন্ন সন্ধি, এইসব থেকেও কিন্তু পরিষ্কার লিখিত ইতিহাসটা পাওয়া যায়।
এইটা হচ্ছে লিখিত বিবরণমূলক উৎস, অর্থাৎ উৎস 4 রকমের। ঐতিহাসিক এই 4 রকম উৎস থেকে যেটা তার দরকার সেই উৎস তিনি সংগ্রহ করতে পারেন। এরপরে তিনি 3টে ভাগ করেন। মানে আবার বলছি, যে আগেই বললাম যে উৎস যদি তিনি খুঁজতে থাকেন তাহলে খুঁজেই যাবেন, আর তার কাছে উৎস জমা হবে বছরের পর বছর ধরে। কারণ এক একটা ঘটনায় বিভিন্ন উৎস আছে, সেগুলো আসবে। পলাশির যুদ্ধের কি একটা দুটো গ্রন্থ? প্রচুর তথ্য আছে, প্রামাণ্য তথ্য আছে। সেগুলো যদি তিনি জোগাড় করতে থাকেন তাহলে সারা জীবন ধরে হয়তো সেটা জোগাড়ই হবে, ইতিহাসটা লেখা হবে না। তাই উৎসের প্রকারভেদ গুলো আছে, তিনি সেখান থেকে নিজের পছন্দ মতো কোনটা থেকে পাবেন। তিনি যদি আধুনিক যুগের ইতিহাস রচনা করেন, লিখিত বিবরণমূলক উৎস পাবেন। তিনি যদি প্রাচীন যুগের ইতিহাস রচনা করেন তাহলে তিনি প্রত্নতাত্ত্বিক উৎসের দিকে যাবেন। তিনি যদি মধ্যযুগের ইতিহাস রচনা করেন তিনি ছবিভিত্তিক উৎসে যাবেন, লিখিত বিবরণমূলক উৎসের খোঁজ করবেন। হ্যাঁ, একেবারে আদিম যুগে যখন ইতিহাস লেখা হয়নি, কেউ যদি সেটা নিয়ে গবেষণা করেন তাহলে তিনি মৌখিক উৎসের কাছে সেখানে যাবেন। মৌখিক উৎস কোথা থেকে সংগ্রহ করা সম্ভব সেটা তিনি জানবেন। উৎস জোগাড় হয়ে গেলে সব উৎস তিনি সেটাকে 3টে ভাগে ভাগ করেন। আমি এটা বুঝছি। তিনটে ভাগে ভাগ করেন। কি কি? না, প্রথম ভাগ 1 নম্বর অতি প্রয়োজনীয় উৎস। 2 প্রয়োজনীয় উৎস। 3 অপ্রয়োজনীয় উৎস। দুঃখিত। উৎসগুলো পেলেন, 3টে ভাগে ভাগ করলেন। যেগুলো অতি প্রয়োজনীয় তার মতে সেটা তিনি রাখবেনই রাখবেন। যেগুলো প্রয়োজনীয়, মোটামুটি প্রয়োজনীয়, সেগুলো তিনি রাখতেও পারেন, আবার বাদ দিতেও পারেন। অপ্রয়োজনীয় উৎস তিনি একেবারে বাদ দিয়ে দেন। এটা রাখতেও পারেন, বাদও দিতে পারেন। কিছু রাখেন, কিছু বাদ দেন। উৎস জোগাড় হয়ে গেলে এরপরে তার কাজ হচ্ছে সেই উৎসগুলো থেকে তথ্য সংগ্রহ করা। এই তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে তিনি প্রশ্নোত্তর পদ্ধতির সাহায্য নেন। এই প্রশ্নোত্তর পদ্ধতির সাহায্য নিতে গিয়ে তিনি কতগুলো প্রশ্ন ব্যবহার করেন। এক্ষেত্রে রুডিয়ার্ড কিপলিং এর একটা কবিতা মনে পড়ছে। I kept 6 honest serving men. They taught all I knew. Their names were what and why and when and how and where and who. ঐতিহাসিক এই প্রশ্নগুলোই করেন। কিপলিং এর কবিতাটা মানে কি না, আমার কাছে 6 জন বিশ্বস্ত মানুষ আছে, কাজের মানুষ। তারাই আমাকে শিখিয়েছে যা আমি জানি। এই 6 জন মানুষ কে কে? হোয়াট, হোয়াই, হোয়েন, হাউ, হোয়ার, হু।
কি, কেন, কখন, কিভাবে, কোথায়, কে, ওই উৎসগুলো থেকে ঐতিহাসিক এই প্রশ্নগুলোই করে। এবং যে উত্তরগুলো পান, সেই উত্তরগুলো তিনি একটা নোটবুকে লিপিবদ্ধ করেন। এই প্রশ্নোত্তরের সাথে সাথে কার্যকারণ সম্পর্ককে যোগ করেন। প্রতিটা কার্যের পেছনেই কারণ আছে, অতএব যে কাজটা হয়েছে তার কারণটা তিনি অনুসন্ধান করেন, এবং সেখান থেকেও যে উত্তরগুলো বেরিয়ে আসে সেই উত্তরগুলো তিনি এখানে নোটবুকে পর পর লিপিবদ্ধ করেন। লিপিবদ্ধ করার পরে তিনি যে ঐতিহাসিক ঘটনা সম্পর্কে লিখবেন মনস্থির করেছেন, সেই ঐতিহাসিক ঘটনা সম্পর্কে তিনি লিখতে আরম্ভ করেন। এই ঐতিহাসিক ঘটনা সম্পর্কে লিখতে গিয়ে তিনি আরো দুটো বিষয়ের উপরে জোর দেন। সেটা কি না, ধারাবাহিকতা ও কালানুক্রম। ইতিহাসের ধারা সময়ের সরণি বেয়ে সামনের দিকে এগিয়ে চলে ধারাবাহিকভাবে। সেইভাবেই কিন্তু ঐতিহাসিক সেই ইতিহাসটা রচনা করেন। এক্ষেত্রে তিনি যে ইতিহাসটা রচনা করছেন সেই ইতিহাসটাকে 3টে পর্বে বিভক্ত করেন। কি কি পর্ব না, 1 নম্বর হচ্ছে সূচনা পর্ব বা ঘটনার প্রাথমিক অবস্থা। 2 নম্বর ঘটনার গতি প্রকৃতি বা ঘটনার মধ্যাবস্থা। 3 নম্বর ঘটনার পরিণতি, আমি এটা উপরে লিখছি, বা ঘটনার অন্তিম অবস্থা। সূচনা, ঘটনার বিবরণ, সবশেষে ঘটনার পরিণতি। বিজ্ঞানের ভাষায় উদ্দেশ্য, পর্যবেক্ষণ, পরীক্ষণ, বিশ্লেষণ, সিদ্ধান্ত। বিজ্ঞানে যেভাবে গবেষণা করা হয়, একজন ঐতিহাসিক ইতিহাস লিখতে গেলে সেই পদ্ধতিগুলোই কিন্তু মেনে চলেন, একটু নামগুলো আলাদা। সেই জন্যে ইতিহাসকে সোশ্যাল সায়েন্স, সামাজিক বিজ্ঞান বলা হয়। এর সাথে সাথে ওই যে কখন, কালানুক্রম, সেটা উল্লেখ করতে হয়, নইলে ইতিহাস গ্রন্থ সম্পূর্ণ হয় না। পলাশী যুদ্ধ হয়েছিল সিরাজদৌল্লা এবং রবার্ট ক্লাইভের মধ্যে। যুদ্ধে সিরাজ হেরে গিয়েছিলেন, রবার্ট ক্লাইভ পলাশীর যুদ্ধে জয়ী হয়েছিলেন। ইতিহাস রচনা হলো না। কখন হয়েছিল না উল্লেখ করলে 1757 খ্রিস্টাব্দে। অতএব সময়কাল উল্লেখ করতে হয়। এরপরে কি নজর দিতে হয়, কোন দিকে না, ভৌগোলিক অবস্থানের দিকে। ভৌগোলিক অবস্থান, অর্থাৎ যে ইতিহাসটা রচনা করছেন সেই ইতিহাসটা কোথায় হয়েছিল, ঘটনাটা কোথায় হয়েছিল, তা না হলে ইতিহাস রচনা হবে না। পলাশীর যুদ্ধ হয়েছিল 1757 খ্রিস্টাব্দে হয়েছিল। আবার বলছি, সিরাজ এবং রবার্ট ক্লাইভের মধ্যে হয়েছিল
সিরাজ পরাজিত হয়েছিলেন, রবার্ট ক্লাইভ জয়ী হয়েছিলেন। কোথায়? যতক্ষণ না তার উল্লেখ থাকবে ইতিহাস গ্রন্থ হলো না। কোথায় হয়েছিল? পলাশিতে। পলাশি কোথায়? নদিয়া জেলা। সব শেষে দুটো কথা। এক, যদি আবার বলছি যে শুধুমাত্র যদি ইতিহাস গ্রন্থ মানে তথ্য ভান্ডার হয়, তাহলে সেটা ইতিহাস গ্রন্থ হলো না, তথ্যের ভান্ডার হয়ে গেল। তাই ঐতিহাসিককে আপন মনের মাধুরী মিশিয়ে নিজের ভাষাতে সহজ সরল ভাবে ইতিহাস গ্রন্থটা রচনা করতে হবে, যাতে পাঠক মনোগ্রাহী হয়ে ওঠেন, তাকে আকর্ষিত করতে হবে, তবেই কিন্তু সেটা ইতিহাস গ্রন্থ হবে। দুই, ঐতিহাসিককে নিরপেক্ষ হতে হবে। যে বিষয়ে ইতিহাস লিখছেন সেটা তার যত খারাপই লাগুক, তাকে কিন্তু নিরপেক্ষ হতে হবে, তবেই যথার্থ ইতিহাসটা রচিত হবে। আজ এই পর্যন্ত। এরপরে জাদুঘর।